আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল থেকে 7 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল, সীমিত পরিসরে চলবে ব্যাংক, সীমা, সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা। ছুটির আমেজে ঢাকা ছাড়ছে মানুষ, নিত্যপণ্যের বাজারে কেনাকাটা ধুম। রাজধানীতে লকডাউন বিরোধী মিছিল, সমাবেশ। প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনা শনাক্ত 7,000 ছাড়ালো, সংক্রমণের হার 23% উপরে, মৃত্যু 53। এবং আগুন নিয়ে খেলছে হেফাজতে ইসলাম, সংসদে বললেন প্রধানমন্ত্রী, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। কাল ভোর থেকে সারা দেশে লকডাউন হচ্ছে 1 সপ্তাহের জন্য। এ সময় বন্ধ থাকবে বাস, ট্রেন, লঞ্চ, অভ্যন্তরীণ বিমান সহ সব ধরনের গণপরিবহন। শপিং মল ও দোকানপাট বন্ধ থাকলেও বিকেল 4টা পর্যন্ত কাঁচা বাজার সহ নিত্যপণ্যের বেচা কেনার সুযোগ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এসব সহ 11 দফা নির্দেশনার একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ফজলে রাব্বির রিপোর্ট। মন্ত্রিপরিষদ বিভাগে 11 দফা নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবে না। তবে এই সময় ওষুধ ও অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য বিক্রি, চিকিৎসা এবং মৃতদেহ সৎকার অথবা দাফনের মতো জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যাবে। লকডাউনে সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ, আভ্যন্তরীণ বিমানসহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে বিদেশ থেকে আসা যাওয়া এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এই নির্দেশনার বাইরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবার মতো জরুরি সেবা। প্রজ্ঞাপনে বলা হয়েছে সীমিত পরিসরে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস আদালত খোলা থাকবে। তবে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা, চালু থাকবে নির্মাণ কাজ। হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কেনা গেলেও কেউ হোটেলে বসে খাবার খেতে পারবেন না। তবে অনলাইনের মাধ্যমে খাবার কেনার সুবিধা থাকবে। সকল শপিং মল ও দোকানপাট থাকবে বন্ধ। তবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে কাঁচা বাজার ও নিত্যপণ্যের দোকান। সকাল 10টা থেকে 12:30টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের আগ মুহূর্তে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যার মতো রওনা হয়েছেন গ্রামের পথে। নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কাল থেকে লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন, তাই রাজধানী ছাড়ার এমন ব্যস্ততা আর হুড়ুহুড়ি যাত্রীদের মাঝে। সকাল থেকে গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচানো ভিড়। কেউ টিকিট পেয়েছেন, আবার কেউ না পেয়ে বিকল্প পথে রওনা হয়েছেন। লকডাউনে বের হতে পারবেন না জেনেই গ্রামে যাওয়ার এমন আগ্রহ অনেকের। বাসায় যাচ্ছি তো আর যেতে পারবো না, বাচ্চা নেওয়ার জন্য চলে যাচ্ছি। নিজেদের নিরাপত্তার জন্য আর কি গ্রামের বাড়িতে যাচ্ছি। যদি নেক্সট টাইম আরও বাড়ে তাহলে আমাদের বাসায় যেতে প্রবলেম হবে। যদি এরকম হতো যেটা নিশ্চিত হতাম 7 দিনের জন্যই, কারণ আমরা আগে পরেও দেখেছি যে এটা প্রলং হয়েছে, আস্তে আস্তে বেড়েছে। তো সেই অনির্দিষ্টতা এবং আশঙ্কা থেকেই আমি আজকে রওনা দিচ্ছি। কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ছিল ঘরমুখো মানুষের ভিড়। মনে হবে ঈদের আমেজে বাড়ি ছুটছে সবাই। স্টেশনে ভিড় বেশি থাকায় স্বাস্থ্যবিধি মানানো সম্ভব ছিল না। এছাড়া বিভিন্ন ট্রেনে ঠাসাঠাসি করে যাত্রী ওঠার দৃশ্য দেখা গেছে। আগামীকাল থেকে তো লকডাউন শুরু হচ্ছে, তো আজকে মোটামুটি বাড়ি যাওয়া যাচ্ছে। কালকে থেকে তো ট্রেনও বন্ধ হয়ে যাবে, এই জন্য আসলে আজকে তাড়াহুড়া করে বাড়ি যাওয়া আর কি। লকডাউন হঠাৎ দেওয়াতে আমি আটকা পড়ে যাব, সেজন্য আমার ইমিডিয়েটলি চলে যেতে হচ্ছে আর কি। বলা আছে যে পুরা 4টা নিলে 2টা, কিন্তু আমরা 4টাতে একটা সিট পাইছি। তারপরে আমরা এই অবস্থা, আমাদের সিটে আমরা বসতে পারতেছি না। লকডাউন দিয়ে আমি মনে করি আরো যে সবাই মানুষের সাথে একটা মিক্সিং আরো বাড়ছে। লকডাউনকে কেন্দ্র করে এভাবে গণপরিবহনে যাতায়াত করার ফলে স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে বলে মনে করছেন অনেকে। সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণার পর থেকেই রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। যে যার মতো করে রাজধানী ছাড়ছেন। পরিবার পরিজনের সাথে এই লকডাউনের সময় কাটানোর জন্যই মূলত তারা তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে লকডাউনের খবরে রাজধানীর নিত্যপণ্যের বাজারে কেনাকাটা ধুম লেগে যায়, আর এর ফলে হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার মনিটরিংয়ে সরকারি সংস্থাগুলোর অবহেলায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আদিন সজীবের রিপোর্ট। সোমবার থেকে লকডাউন, তাই নিত্যপণ্যের বাজারে মানুষের এই ভিড়। লকডাউন আপাতত 7 দিনের, আবার বাড়তে পারে এমন আশঙ্কাও আছে, তাই বাজার করায় ব্যস্ত নগরের মানুষ। যে সবজি ছিল 50 টাকা সেটা 70 টাকা 80 টাকা এরকম করতেছে। সরকার চাইলে তো সমাধান করতে পারে, সরকার না চাইলে কি সমাধান করতে পারবে? ঘোষণার পর থেকে সন্ধ্যার পরে 10টা পর্যন্ত আমরা কোনো পেঁয়াজ আর আলু পাইনি। যদি ভালো একটা বাজার মনিটরিং সিস্টেম থাকতো বা নিয়ন্ত্রণ রাখতো তাহলে সমস্যা হতো না। গ্রিন রোড থেকে কারওয়ান বাজারে এসেছেন আবুল কালাম, কারণ 1 মাসের কেনাকাটা করতে চান। আমিও চিন্তা করি বাজারে একটু কম আসলে আমার জন্য একটু নিরাপদ, একটু সেফ। ক্রেতারা বলছেন একরকম রাতারাতি সব রকম সবজির দাম বেড়েছে অন্তত 5 থেকে 10 টাকা। পেঁয়াজ সহ রমজানের প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। খালি একটু বিপদে না, মহা বিপদে ফেলায়। হ্যাঁ, যেমন হঠাৎ করে লকডাউনের কথা শুনে আজকে প্রতিটা দ্রব্যমূল্য দামই খুব অস্বাভাবিক। যেমন পেঁয়াজ 30 টাকা ছিল, আজকে 40 টাকা করে বিক্রি হচ্ছে। লকডাউনের কারণে এমনিতেই হঠাৎ করে বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতি, এর উপর আশঙ্কা আছে আয় উপার্জন কমে যাওয়ার, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি, আবার বেতন কমিয়ে দেয়। এসব নিয়ে সাধারণ মানুষ আসছেন বাজারে, করছেন কেনাকাটা। যদি এর মধ্যে ঊর্ধ্বগতি থাকে আর সরকার তা মনিটরিং না করে, তাহলে এই মানুষগুলো কিভাবে জীবনযাপন করবে এই শহরে? মনে করেন না পারি চাইতে, না পারি খাইতে। যদি বেতন কমাই দেয় তো মনে করেন কেউ চাইতেও পারবো না, আর কেউ কোনো কাজে চাইয়ে খাইতেও পারবো না। আমরা খুব কষ্টে থাকি, যে নিম্ন পরিবার যারা। তবে রাজধানীর বাজারে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা ছিল না অনেক ক্রেতা বিক্রেতাদের মধ্যেই, তাই ক্ষোভ জানিয়েছেন অনেকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে, তাই অতিরিক্ত নিত্যপণ্য না কেনার আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। টিসিবি জানিয়েছে, রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে সেগুলোর 10 থেকে 12% মজুত রয়েছে। রমজান উপলক্ষে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে 26,500 টন ভোজ্য তেল, 18,000 টন চিনি, 12,000 টন মসুর ডাল, 8,000 টন ছোলা ও 6,000 টন পেঁয়াজ বিক্রি করবে। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারী নিউ মার্কেট সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার বিকেল 3টা থেকে মিছিল ও সমাবেশ চলে নিউ মার্কেটের সামনে। অবিলম্বে লকডাউন প্রত্যাহার করার দাবি জানান তারা। রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের 1 সপ্তাহ 4 ঘন্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়ে শনিবার বিবৃতি দেয় দোকান মালিক সমিতি। করোনা ভাইরাসের দাপট কমছে না। গত 24 ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 7,087 জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। শনাক্তের হার 23% উপরে। একদিনে মারা গেছেন আরও 53 জন। এ নিয়ে টানা 5 দিন ধরে রোজ অর্ধশতাধিক মানুষ প্রাণ হারাচ্ছে এই ভাইরাসে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। 1 মাস আগে অর্থাৎ এ বছরেরই 4 মার্চ দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আজকে অবিশ্বাস্য মনে হবে। সেদিন মৃত্যু হয়েছিল 7 জনের, আর 16,000 নমুনা পরীক্ষায় 619 জনের করোনা শনাক্ত হয়। ঠিক 1 মাস পর প্রায় 30,800 নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হন রেকর্ড 7,087 জন, আর প্রাণহানির সংখ্যা 53। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে প্রাণ হারালো 9,266 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাজউদ্দিন শিকদারের আশা, আপাতত স্বল্প সময়ের জন্য হলেও লকডাউন মানুষকে আবারও স্বাস্থ্যবিধি মানার অভ্যাস তৈরিতে কিছুটা হলেও সহায়তা করবে। প্রাথমিকভাবে এই 1 সপ্তাহের লকডাউনের একটা তাৎপর্য কিন্তু রয়ে গেছে। করোনা সংক্রমণের এই ভয়াবহ রূপটাকে কিছুটা হলেও কিন্তু প্রশমিত করবে, মানুষকে আবার স্বাস্থ্যবিধি মানার যে অভ্যাস, সেই অভ্যাসের ভিতর নিয়ে আসবে। আমরা দেখতে পেয়েছি লকডাউনের ভিতরে বেশ কিছু জায়গায় কিন্তু শৈথিল্য প্রদর্শন করা হয়েছে। এই জায়গাগুলোই কিন্তু হচ্ছে সবচাইতে ভালনারেবল পজিশন। এই জায়গাগুলোতে যদি কঠিন নজরদারি নিশ্চিত না করা যায়, তাহলে হয়তো এই 1 সপ্তাহের লকডাউন থেকে ততটা সুফল আমরা পাবো না। পাশাপাশি
দেশব্যাপী চলমান যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম রয়েছে সেই ভ্যাকসিনেশন প্রোগ্রাম যাতে লকডাউনের জন্য বাধাপ্রাপ্ত না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মুহূর্তের অসতর্কতায় করোনা আক্রান্ত হলে চিকিৎসা পাওয়ার সুযোগ যে একেবারে সীমিত হয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির দিকে তাকালেই তা বোঝা যায়। রাজধানীতে সরকারি বেসরকারি হাসপাতালে ৩,২৭৮ বেডের মধ্যে খালি আছে মাত্র ২৪৫টি, আর এই রিপোর্ট তৈরির সময় পর্যন্ত ২৮৯টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা ছিল ৩০টি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। হেফাজতে ইসলাম আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, সংঘাত অব্যাহত রাখলে জনগণ আগামীতে আর ঘরে বসে থাকবে না। ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে সরকারের অর্জন, উন্নয়ন ও সম্ভাবনা সহ নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আরো মারাত্মক আকার ধারণ করেছে। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করে স্বাস্থ্যবিধি মানা এবং বিয়ে শাদী সহ সকল অনুষ্ঠানে ভিড় এড়ানোর পরামর্শ দেন তিনি। সমস্ত বিষয়গুলি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এক সপ্তাহের জন্য আমরা সবকিছু বন্ধ বা লকডাউন ঘোষণা দিয়েছি। সেটা মানলে আমি মনে করি অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই বিয়ে শাদী কোনো অনুষ্ঠান এগুলি সমস্তই বন্ধ রাখতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম ও বিএনপি জামাতের সহিংস কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দেন তিনি। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। হেফাজতে ইসলামের নেতার নারী কেলেঙ্কারির সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবেন, আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। শান্তির ধর্ম ইসলামের নামে অধর্ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোটেলে অবস্থান করা মহিলা হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের স্ত্রী ডন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, হোটেলটিতে যারা তাণ্ডব চালিয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি একজন মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মাননীয় স্পিকার সেগুলো টিভিতে সুন্দরভাবে তিনি মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন তিনি তার স্ত্রী নন। যা হোক, সেগুলো নিয়ে আমরা তদন্তের আগে এবং আরো জেনে আমরা সবাইকে জানাবো। আবারও লকডাউনের খবর। লকডাউন চলাকালে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত সকল বাণিজ্যিক ব্যাংকে লেনদেন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের মধ্যে নিকটবর্তী কর্মীদের দিয়ে সীমিত আকারে কাজ চালানোর এখতিয়ার থাকবে শাখা ব্যবস্থাপকদের। এর আগে লকডাউনের ঘোষণা শোনার পর থেকেই টাকা তোলার ভিড় দেখা গেছে ব্যাংকগুলোতে। রাবেয়া আক্তার, সুবর্ণা রিপোর্ট। সাধারণত কোনো উৎসব পার্বণে ব্যাংক পাড়ায় এমন ভিড় দেখা যায়, তবে এবার লকডাউনের আগে হাতে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোতে গ্রাহকদের এমন ভিড়। টাকা তোলার একটাই উদ্দেশ্য, যেন লকডাউনে হয়তো আমরা এই টাকা তুলতে পারবো না। সামনে রমজান, লকডাউন হচ্ছে, সবার মনে একটা আতঙ্ক
যে আজকে ব্যাংক খোলা আছে, আমরা তাড়াতাড়ি কিছু টাকা হাতে নিয়ে নিই। পরে হয়তো বা অফিস 2 ঘন্টার জন্য হতে পারেও, বাড়তি একটা চাপ হতে পারে, তার জন্যই আমি আসলে আজকে টাকা তুলে নিয়ে যাচ্ছি। আজকে অনেক রাশ, সবার মধ্যে একটা আতঙ্ক যে কি হবে। উপচে পড়া ভিড় ব্যাংকে, আমরা চেষ্টা করছি, আমাদের যথাযথ চেষ্টা করছি আমরা গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য। লকডাউনের মধ্যে ব্যাংকগুলো বন্ধ থাকবে কিনা বা কত সময় লেনদেন চলবে আগেভাগেই তার স্পষ্ট নির্দেশনা না থাকায় ব্যাংকগুলোতে গ্রাহকের চাপ, এতে ভেঙে পড়ে স্বাস্থ্যবিধি। ঝুঁকি জেনেও তা আমলে নেননি বেশিরভাগ মানুষ। অনেক লোকজন কন্ট্রোল করাই তো কঠিন এখানে। সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলাটাই আমাদের জন্যই ভালো, সবার জন্যই ভালো, এটা করা উচিত। ব্যাংকগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু বেশি মানুষের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সোনালী ব্যাংক যে সেবা চালু হয়েছে আমাদের বর্তমানে ওয়ালেটের মাধ্যমে, সোনালী ব্যাংকের গ্রাহকগণ তার ঘরে বসেই সেই সার্ভিস 24 আওয়ার্স নিতে পারবেন। আসলে আপনারা জানেন যে যখন জনস্রোত বেশি হয় তখন সেটা পরিপালন করা অত্যন্ত কঠিন হয়। সেই ব্যাপারে আমরা তৎপর আছি, আশা করি আপনার এই জিনিসটা আমরা দেখছি এবং সেটা দূর হবে। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয় 10টা থেকে 12:30 পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লকডাউনে ব্যাংকিং আর্থিক সেবা সুবিধা থাকলেও অনলাইনে সব ধরনের লেনদেন করতে পারবে গ্রাহকরা। ব্যাংকাররা বলছেন এটিএম বুথসহ ব্যাংকিং সেবা আরও সহজ করা হয়েছে। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের আগের দিন জীবন আর জীবিকার হিসাব মেলাতে দিক বিদিক ছুটছেন নগরবাসীরা। গণপরিবহনে ছিল বিশৃঙ্খলা। এদিকে নিম্ন আয়ের মানুষের আশঙ্কা, লকডাউন শুরু হলে জীবিকার সংকটে পড়বেন তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। রাত পোহালেই লকডাউন, থমকে যাবে সারা দেশ। তার আগে প্রয়োজনীয় কাজ সারতে ব্যস্ত নগরবাসী। তবে তাতে বড় সমস্যা গণপরিবহনের সংকট। এটি সরকারি বিআরটিসি বাসের দৃশ্য। অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও তা কাগজে কলমে। তবে ভাড়া ঠিকই বেশি নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে কাজকর্ম যেটা এক সপ্তাহের জন্য প্রয়োজন, সেটা আগে থেকে সেরে ফেলার জন্য অনেক লোকজন আগে থেকে অনেক গ্যাঞ্জাম। অধিকাংশ গাড়িতে তো 1 সিটি করে নিচ্ছে, কিন্তু এখানে বাধ্য হয়ে উঠতে বাধ্য হয়েছি। আমার তো নিরুপায়, আমাকে যেতে হবে। আমার ওর থেকে, ওর টাকার প্রয়োজন থেকে আমার যাওয়ার প্রয়োজন আমার বেশি। লকডাউনের আগের দিন যানজট দেখা গেছে রাজধানীর বিভিন্ন সড়কে। এদিকে লকডাউন শুরু হলে কিভাবে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এখন স্কুল বন্ধ, তাই আমি পান বেচতেছি। লকডাউন হইলে তো আর পান বেচাইব না, তখন কি করবো আমি? রিক্সা চালাই চলি, চালান তো রিক্সা চালা বদ্ধ গেলে চালান চলন কষ্ট হইব। লকডাউন হলে তো আমার ইনকাম তো কমবে। আমার যারা ইনকাম করে খায়, দেশে তো আবার যাওয়া বন্ধ, টাকা নাই। ঢাকা শহরের ব্যস্ততার উপর অনেক মানুষের জীবিকা নির্ভর করে। লকডাউন তাদের জন্য বেশি কষ্টের। এই লকডাউন কতদিন চলবে তা অনিশ্চিত। যদি দীর্ঘ সময় চলে তাহলে সরকারের সহায়তার প্রত্যাশা করছেন নিম্ন আয়ের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিজের ও অন্যের জীবন রক্ষায় লকডাউন বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চয়ন ও সমাজ কল্যাণ উপকমিটির এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, জীবনের থেকে জীবিকা কোনোভাবেই বড় নয়। অসহায় ও দরিদ্রের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। লকডাউন হলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে, বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ। এই মানুষগুলোকে খাদ্য সহায়তা দিতে হবে এবং নগদ সাহায্য করতে হবে। নিজেরা মাস্ক পরি এবং অন্যদের মাস্ক পরতে উদ্বুদ্ধ না করি, তাহলে লকডাউন কখনো সফল হতে পারবে না। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। বিকেলে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে নদীর কয়লাঘাট এলাকায় একটি কার্গোর সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় এমভি রাবিব আল হাসান নামের এই লঞ্চটি। এর মধ্যে সেখানে আঘাত হানে কালবৈশাখী ঝড়। দুর্ঘটনা কবলিতদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। গাইবান্ধায় ঘূর্ণিঝড়ে 4টি উপজেলা লন্ঠভন্ড হয়ে গেছে।
জেলার পলাশবাড়ি, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় ঝড়ে ভেঙে যাওয়া গাছের চাপায় 4 জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। এর মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে 5 উপজেলা থেকে আরও হতাহতের খবর পাওয়া গেছে। দুপুরে শুরু হওয়া ঘণ্টাব্যাপী ঝড়ে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ভেঙে গেছে অসংখ্য গাছপালা, খুঁটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ, সেই সাথে মারা যায় অসংখ্য হাঁস মুরগি। মারা গেলেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক। ইনা নিলাহে বা ইনা ইলাহে রাজিউন। দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 59 বছর। আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। সকালে অসুস্থ বোধ করলে স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এমপি আসলাম। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত টানা 3 বার ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। সোমবার সকাল 11টায় রাজধানী মিরপুর মাজার রোডের গোলাটেক মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আসলামুল হককে। তার মৃত্যুতে শোকাহত এটিএন বাংলা পরিবার। হেফাজতের নষ্ট ও ভণ্ড নেতৃত্বকে বর্জন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। শনিবার রাতে পর নারীকে নিয়ে হেফাজত নেতা মামুনুল হকের অবকাশ যাপনের ঘটনায় লজ্জা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া মামুনুলের মতো একজন নষ্ট মানুষকে উদ্ধারে মসজিদের মাইক ব্যবহারের সমালোচনা করেন ডক্টর হাসান মাহমুদ। যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, যারা মাদ্রাসার ছাত্র, আমি একজন দেশের নাগরিক হিসাবে এবং একজন মুসলমান হিসাবে তাদের কাছে আবেদন জানাই, অনুরোধ জানাই, যারা নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করে নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয় আর নিজের জীবন ইসলামসম্মতভাবে তারা পরিচালনা করে না, এই নষ্ট এবং ভণ্ড নেতৃত্বকে বর্জন করার জন্য। দেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী তাণ্ডব শুধু হেফাজত নয়, মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিলে তিনি একথা বলেন। এটা কিন্তু হেফাজত করেনি, আপনার আমার মতো প্যান্ট পরা লোকেরাই করেছে। কারণটা কি? কারণটা সত্যকে লুকানোর যে প্রচেষ্টা করছে এই সরকার, সত্য লুকানোর জন্য মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। যখন এই সংকীর্ণতায় ভুগব, ইতিহাসকে মিথ্যাচারে এক ব্যক্তির ইতিহাসে পরিণত করব, এটাই হবে তার পক্ষে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্থা ও তার উপর হামলার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভায় বক্তারা হেফাজত ইসলামকে আঘাত করা হলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন। সভায় সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলেন 2 বছর আগে শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়, তবে কাদের উপস্থিতিতে বিয়েটি সম্পন্ন হয় সে ব্যাপারে কোনো সৎ উত্তর দিতে পারেননি তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জুয়েলারি খাতে ভ্যাট ও শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, বর্তমানে বিদেশ থেকে জুয়েলারি পণ্য কিনছেন দেশে 25% ক্রেতা। আগামী 10 বছরে বিদেশ নির্ভর গ্রাহকের সংখ্যা 40% উন্নীত হবে বলেও মনে করছেন তারা। এই অবস্থায় এই খাতে ভ্যাট 5% পরিবর্তে 1.5% এবং আমদানি শুল্ক 2000 টাকার পরিবর্তে 1000 করার দাবি বাজুসের। সংবাদ সম্মেলনে করোনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া এবং জুয়েলারি শিল্প বিকাশে ঢাকার অদূরে ইকোনমিক জোন করা সহ মোট 6টি দাবি জানান সমিতির নেতারা। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর।
দেশের সপ্তাহব্যাপী লকডাউন শুরু হলেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে খেলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গেমসের চতুর্থ দিনে বেশ কিছু রেকর্ডের জন্ম দেন অ্যাথলেটরা। এদিকে শেষ হয়েছে বডি বিল্ডিং, জিমন্যাস্টিক এবং রেসলিং ইভেন্ট। পরাগারমানের রিপোর্ট। অ্যাথলেটিক্সের 10,000 মিটারে 36.32 সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জেতেন নৌবাহিনীর আশিফ বিশ্বাস। সেনাবাহিনীর সোহেল রূপা ও ব্রোঞ্জ জেতেন একই দলের আলামিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 400 মিটার হার্ডেলসে সেনাবাহিনীর মাসুদ রানা 53.60 সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জয় করেন। মেয়েদের 200 মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণপদক জয় করেন নৌবাহিনীর শিরিন আক্তার। এদিকে নির্ধারিত সময়ে গেমস শেষ করার কথা জানান বিওএ মহাসচিব। যেগুলো ইভেন্টস আছে আমরা চেষ্টা করতেছি ঠিকভাবে স্বাস্থ্যবিধি রেখে মেনে আমরা গেমস শেষ করবো ইনশাল্লাহ। গেমসে জিমন্যাস্টিক্সের শেষ দিনে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে চতুর্থ স্বর্ণপদক জেতেন নূর আক্তার বানু। মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে 10.25 স্কোর করে সোনার পদক জয় করেন আনসারের এই জিমন্যাস্ট। এর আগে ব্যালেন্স বিম, অল অ্যারাউন্ড এবং দলগত আর্টিস্টিক্স ইভেন্টে সোনা জেতেন নূর আক্তার বানু। এদিকে গেমসের বডি বিল্ডিংয়ের শেষ দিনে 5টি ইভেন্টের নিষ্পত্তি হয়। নারীদের ওপেন বিভাগে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন মাকসুদা মৌ। এবার লক্ষ্য তার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের পতাকা মেলে ধরার। শুটিংয়ের স্কিট ইভেন্ট অনুষ্ঠিত হয় বিকেএসপিতে। 100 স্কোর করে এই ইভেন্টে স্বর্ণপদক জেতেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের নূর উদ্দিন সেলিম। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে 3 দিনব্যাপী রেসলিং ইভেন্টও সমাপ্ত হয়। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। কোয়ারেন্টাইন শেষে নিউজিল্যান্ডে কমপক্ষে 2 সপ্তাহের ক্যাম্প করার সুযোগ পেলে সিরিজের ফলটা আরও ভালো হতে পারে বলে মনে করেন নাসুম আহমেদ। 1.5 মাসের সফর শেষে সকালে দেশে ফিরে গণমাধ্যমকে এমনটাই জানান টাইগার স্পিনার। রিপোর্ট করছেন এসএম আশরাফ। 15 ঘন্টার ভ্রমণ শেষে ক্লান্ত, পরিশ্রান্ত। 1.5 মাস পর দেশে ফেরা ক্রিকেট দলের সদস্যদের মুখে সেই ছাপ স্পষ্ট। এবারের সফরের স্মৃতিটা হয়তো ভুলেই যেতে চাইবেন ক্রিকেটাররা। 3 ওয়ানডে আর 3 টি20 ম্যাচ হেরে নিউজিল্যান্ডের মাটিতে টানা 32 ম্যাচ পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। দলের তরুণ স্পিনার নাসুম আহমেদ নিজেদের সামর্থ্যের ঘাটতিরই ইঙ্গিত দেন। ম্যাচ জিতবো ওই রকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের, বাট হয় নাই, এই জন্য এত কথা। তারপরে আমরা চেষ্টা করছি, আসলে আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই। নাসুম মনে করেন সিরিজের আগে সেখানে ক্যাম্প করতে পারলে কন্ডিশনটা তারা আরও ভালোভাবে বুঝতে পারতেন, ফলটাও সম্মানজনক হতে পারত। 1.5-2 মাস থাকলে আমাদেরও ফিল্ডিং অনেকটা ইমপ্রুভ হইব, কারণ ওইখানের আকাশটা হচ্ছে অনেক পরিষ্কার 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমাদের ওয়েদার মতো ওইখানের ওয়েদার না। আমাদের একটু সময় লাগতো, হয়তো আমরা যদি 15 দিন একটা ক্যাম্প করতে পারতাম বা করতে পারতাম, হয়তো আর একটু ভালো হইতো। দেশে ফিরলেও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। 21 এপ্রিল শ্রীলঙ্কার কেন্ডিতে শুরু হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়তে হচ্ছে টাইগারদের। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কাল থেকে 7 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল। সীমিত পরিসরে চলবে ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা। ছুটির আমেজে ঢাকা ছাড়ছে মানুষ। নিত্যপণ্যের বাজারে কেনাকাটার ধুম। রাজধানীতে লকডাউন বিরোধী মিছিল, সমাবেশ। প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনা শনাক্ত 7,000 ছাড়ালো। সংক্রমণের হার 23% উপরে, মৃত্যু 53। এবং আগুন নিয়ে খেলছে হেফাজতে ইসলাম, সংসদে বললেন প্রধানমন্ত্রী। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।